আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে থার্ড ইয়ারের ক্লাস। আমার আজকের সাবজেক্টটি হচ্ছে মার্কিউরাস মার্কিউরাস সলভিউরাস। এটা খুবই পলিপ্রেস্ট একটা রেমেডি। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ রেমেডিটা পুরোপুরি তুলে দিতে। এটা কিংডম হচ্ছে মিনারেল স্টেজ, অ্যাকুইট এবং ক্রনিক দুটো স্টেজে থাকতে পারে। এটার সাইড হচ্ছে রাইট, লেফট, আপার থেকে রাইট পর্যন্ত এবং অল্টারনেটিং সাইড। এর মায়াজম হচ্ছে সোরিক, সাইকোটিক, টিউবাকুলার এবং সিফিলিটিক। মার্কসল কিন্তু খুব স্ট্রং একটা রেমেডি এবং এটা কিন্তু 4টা মায়াজমকে কভারেজ দেয়। এই কারণে এটা একটি পলিপ্রেস্ট রেমেডি, অনলি পলিপ্রেস্ট রেমেডি। এর স্টেজটা হচ্ছে এমবি থার্মাল, অর্থাৎ উভয় কাতর। গরমের সময় গরম লাগে এবং শীতের সময় শীত লাগে। থ্রাস্ট হচ্ছে থ্রাস্টি, আনকোয়েঞ্চেবল, থ্রাস্টলেস এন্ড লার্জ কোয়ান্টিটি, অর্থাৎ পিপাসা থাকতেও পারে, একটু কমও থাকতে পারে, আবার অল্প পরিমাণে পানিও সে পান করতে পারে। এটা ক্ষুধা হচ্ছে অনেক বেশি, আবার অল্প এবং রিডিউসিং টাইপ হতে পারে। সেন্সিটিভিটি হাই এবং লো। মুন ফেজ হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, ফুল মুন, লাস্ট কোয়ার্টার এন্ড নিউ মুন। আর এটা টাইম ফেজটা হচ্ছে সকালে, নুন এবং ফরনুন, এই 3টে সময়ে তার সব ধরনের রূপ লক্ষণটা বৃদ্ধি পায়। এই হচ্ছে মার্কসল। আসলে মার্কসলটা একটা পারদ থেকে হয়, এখানে তার ছবি নাই, এটা একটা পারদ থেকে মার্কসলটা উৎপন্ন হয়েছে, তাই জাস্ট একটা ছবি আমরা এখানে এনেছি। এবার আসি এর রিজিয়ন, মানে মার্কসলটা ঠিক কোথায় কাজ করে, অ্যাফিনিটি কোথায়, ব্লাডে, মিউকাস মেমব্রেন, গ্ল্যান্ডে কাজ করে। হ্যাঁ, বিশেষ করে স্যালাইভারি গ্ল্যান্ড, টনসিল, থ্রট, লিম্ফোলিটিক নোড, লিভার, কিডনি এবং মিউকাস, এটাতে খুব ভালো কাজ করে। এখানে যেগুলি সাধারণত আমি ক্যাপিটাল লেটার দিয়েছি সেগুলো একদম ফার্স্ট গ্রেডের। জেনারেল, জেনালিটিস, সরি জেনেটালিস, আর হচ্ছে সার্কুলার টিস্যু, জয়েন্ট, রাইট সাইড, বোন এবং স্কিন, এই অঞ্চলগুলিতে মার্কসল খুব ভালো কাজ করে। এখন আসি এর খারাপ পজিশন, অর্থাৎ কখন মার্কসলের রোগীদের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। ফার্স্ট হচ্ছে নাইট, বোল্ড হরপে দেওয়া, রাতে। যে কোনো রোগ লক্ষণে নিয়ে আসুক না কেন, রোগী কমপ্লেন করবে যে আমার রাতে বৃদ্ধি পায়। রাতে তার সবকিছু বৃদ্ধি পায়, তাহলে এটা কিন্তু মার্কসলের আরেকটা, আমরা এক মিনিট, ওকে ঠিক আছে, ফোন আসছিল। হ্যাঁ, তাহলে সবকিছু কিন্তু তার রাতে বৃদ্ধি পায় এবং রাতের যে বাতাসটা, নাইট এয়ার, এটাতেও মার্কসলের রোগীদের বৃদ্ধি পেতে থাকে। সোয়াটি অর্থাৎ হামলে পড়ে রোগ লক্ষণ বৃদ্ধি পায় এবং লাইং অন রাইট সাইড, হ্যাঁ, যদি কখনো তারা রাইট সাইডে হয় তাহলে এদের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। হেডেক ইফ বেড অন ফায়ার, হ্যাঁ, তাদের মাথা মানে হিটেড, গরম কোনো কিছুতে তাদের সব থেকে বৃদ্ধি। এবং যখন বিছানাটাকে তার কাছে মনে হয় যে আগুনের মতো, আর্থিকরা বলে যে আমার কাছে মনে হচ্ছে বিছানার মধ্যে আগুন ঢেলে রাখছে, আগুনের মতো লাগে। সেন্সিটিভ টু draft to head changing, cloud and flood, damp weather, taking cold and heat and cold. হ্যাঁ, বেশি বেশি এইগুলো ব্যাপারে সেন্সিটিভ, একটু ড্যাম্প ওয়েদার, মেঘাচ্ছন্ন আকাশ, একটু চেঞ্জিং মোড, তারপরে একটু ঠান্ডা গরম, এগুলোতে সবসময় তার একটা সেন্সিটিভ পাতা, তখন প্রতি ঠান্ডা লেগে যায়। ওয়েট ফিট, পা ভিজানো এবং ফায়ার নাইট, অর্থাৎ একদম গরম রৌদ্রপূর্ণ বা গরম রাত্রি, যেটাকে বলে যে রাত তখন গরম হয়ে থাকে, বিছানা গরম হয়ে থাকে, সেটা বৃদ্ধি পায়। আর বেটার হচ্ছে মডারেট টেম্পারেচার, অর্থাৎ যখন কোনো মধ্যম টেম্পারেচার থাকে, না গরম না শীত। এটার কারণ কি? কারণ মার্কসলের ওর অবস্থানটাই হচ্ছে সে উভয় কাতর, অর্থাৎ তার গরমকালে গরম বেশি, শীতকালে শীত বেশি। এই কারণে কিন্তু তার ভালো লাগে একদম মধ্য পন্থা অবলম্বন করলে, একদম নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া, যেখানে গরমও কম শীতও কম, দুটার মাঝামাঝি অবস্থা। এরকম অবস্থানে কিন্তু মার্কসল রোগীরা নিজেকে বেটার ফিল করে।
আচ্ছা, মার্কসলের উৎপত্তিটা কোথা থেকে? আমরা জানি পারদ থেকে। এখন আমি কিন্তু প্রত্যেকটা রেমেডি কিন্তু বলি যে যার উৎপত্তি যেখান থেকে সেখান থেকে কিন্তু আমাদের জানার ব্যাপার। যেমন একটু খেয়াল করেন, যদি আপনি পারদ বা ধরে একটা থার্মোমিটারে পারদ আছে, হ্যাঁ, এখন এই থার্মোমিটারটা কি করে, যদি এই থার্মোমিটারটা আমরা কোনো উত্তাপ একটা রোগীর বগলে যদি আমরা একটু ধরি বা তার মুখে ধরি, তাহলে কি করবে? ঠাস করে তার পারদ উপরে উঠে যাবে। মানে কি, সে অল্প একটু গরম পেলে কিন্তু তার অ্যাগ্রাভেশন হচ্ছে, অর্থাৎ সে কিন্তু সেটাকে নিতে পারছে না। আবার ধরেন ঠান্ডা কোনো সময়ে কারো হাত পা প্রলাপস হয়ে গেছে, একদম শীতে কাতর, তখনও যদি আমরা থার্মোমিটার করি দেখবেন যে একদম ধপ করে সেটা পারদটা নিচে নেমে গেছে। তার মানে সে কিন্তু সে ঠান্ডাটা জাস্ট নিতে পারছে না। তাইলে এই থার্মোমিটারটাকে যদি আমরা ব্যাখ্যা করি বা পারদ কোনো কিছু ব্যাখ্যা করি, তাহলে কিন্তু আমাদের মার্কসটা কিন্তু পুরোপুরি ভাবে মোটামুটি অনেক কিছু ভাবে কিন্তু আমরা জানতে পারছি যে এটা একটা মানে পারদের যে কাজগুলি থাকে, পারদ থেকে যে দূষিত কারো হয়, যারা অতিরিক্ত পরিমাণের মেডিসিন আছে, পারদের কিছু মেডিসিন আছে, এগুলো খাওয়ার ফলে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু মার্কসল একটা কাজ করে। তারপর দেখেন মার্কসলে এখন আমি মূল কিছু অধ্যায়, যেখানে মাত্র 5টা কোশ্চেন আপনারা মনে রাখবেন। মার্কসের একদম টিপ অফ দা সিমটম কি কি? নাইট এন্ড হিট অ্যাগ্রাভেশন। ফার্স্ট কথা, নাইট এন্ড হিট অ্যাগ্রাভেশন কি? রোগীর রাতে বৃদ্ধি এবং শয্যায় বৃদ্ধি। হিট অ্যাগ্রাভেশন মানে এখানে শয্যায় মানে বিছানায় গেলে যে একটা মানে গরম একটা অনুভূতি থেকে বিছানা, এতেই রোগীর সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং দেখা যায় যে রোগীর মধ্যে যখন এই এই ব্যাপারটা কিন্তু তার গরম অবস্থাতেও পারে, মানে কি ঘামের অবস্থাতে রোগীর ঘাম বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে রোগীর সব কিছু রোগীর উত্তাপে বৃদ্ধি পায় এবং গরম অবস্থা বৃদ্ধি পায়। দাঁতের যন্ত্রণা বলেন, বাতের যন্ত্রণা বলুন, সর্দি কাশি জ্বর যে কোনো রোগী হোক না কেন, সেটা কিন্তু সে তার রাতে বৃদ্ধি পায়। এবং বিশেষত দেখা যায় যে কিছুক্ষণ সময় যদি সে শুয়ে থাকে, হ্যাঁ, শুয়ে থাকার পরও কিন্তু তার এই ধরনের সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। এবং কর্ম অবস্থায় এত পরিমাণে বৃদ্ধি পায় যে তখন কিন্তু আমাদের অবশ্যই মার্কসের কথা মনে করা উচিত যে ঘামের অবস্থায় তার শব্দ তখন বৃদ্ধি পাচ্ছে। জ্বর আসছে, দেখা গেল যে ঘাম, যত জ্বর তত ঘাম, অর্থাৎ যত হিট তত সোয়াট। মার্কসল একটা কথাতে চেনা যায় মার্কসলকে, যত শীত যত ব্যথা তত শীত, পালসে চেনা। জাস্ট একটা কথা, আমরা যদি একটা কথাতে মানে ব্যাখ্যা করি, তাহলে কিন্তু মার্কসের এটাই হচ্ছে ট্রিক অফ দা সিমটম। তারপরে কি, মানে রাতের মার্কসলের রোগীদের বৃদ্ধি পায় এবং এটা এত বড় লক্ষণ যে সন্ধ্যা হইতে না হইতেই রোগী মনে করেন যে যন্ত্রণায় বাড়িতে যেতে চায়, হ্যাঁ, বাড়িতে যেতে চায়, এবং রোগী মানে ইয়েতে যায় না, বিছানায় যায় না। রাত গভীর হচ্ছে কিন্তু রোগী বিছানায় শুইতে চায় না। তার কাছে এটা মনে হয় যে রাত্রি হচ্ছে, আমি বিছানায় গেলে আমার যন্ত্রণাগুলি বেড়ে যাবে। যদি ঘাম দেখা যায় তাইলেও সে কিন্তু তার সকল যন্ত্রণা বৃদ্ধি পায়, যার জন্য সে চিন্তা করে যে রাত যতই হোক, কিন্তু সন্ধ্যার দিকে তাকে কিন্তু আপনি জোর করে বাহিরে রাখতে পারবেন না। সে জোর করে হলেও সে বাড়িতে মানে নিজের বাড়িতে আসে, কারণ এরা পর বসে থাকতে পারে না মার্কসের রোগীরা। তারা বাড়িতে আসে ঠিক আছে, কিন্তু তারা বিছানায় শোয় না রাত হলে, কারণ চিন্তা করে যদি এখন বিছানাটা গরম হয়ে গেছে, আমি বিছানায় শুইলে আমার ঘাম হবে, ঘাম থেকে আমার সব ধরনের রূপ লক্ষণ বৃদ্ধি পাবে, তাই তারা বিছানায় শুইতে চায় না। তারা সাধারণত পায়চারি করে, হ্যাঁ, এবং ঘামের অবস্থায় তাদের সব থেকে মানে অসহ্য অবস্থা। রোগীকে যে কোনো কমপ্লেনে যদি মার্কসকে জিজ্ঞাসা করেন, সে বলবেন যে আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি ঘাম সহ্য করতে পারি না, কারণ ঘাম হইলেই আমার মানে খুব খারাপ লাগে এবং সব ধরনের রোগ তখন বৃদ্ধি পায়। এবং আরেকটা বিষয় আছে, মার্কসের রোগীরা কিন্তু অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না। শীতকাল আসবে, বর্ষাকাল আসবে, ঠান্ডা লেগে কাশি দেখা গেল গ্ল্যান্ড গুলো ফুলে গেল, আবার দেখা যাচ্ছে যন্ত্রণায় তার বিছানার উত্তাপে তার যন্ত্রণাগুলো বৃদ্ধি পাচ্ছে, দুর্বলতা এত পরিমাণ বৃদ্ধি পাবে যে মনে হবে যে তার হাত পা গুলি কাঁপতে থাকে। এবং শুধু তাই না, এখানে কিন্তু জিহ্বাটাও কাঁপে। এই জিহ্বা কাঁপে কিন্তু আমাদের লেকেসিস আছে, কিন্তু লেকেসিসে জিহ্বা কাঁপাটা কি? লেকেসিসে রোগী যখন তার জিহ্বাটা বের করবে, রোগীর মানে জিহ্বাটা দাঁতের গোড়ালিতে আটকে যাবে, রোগী একবারে জিহ্বাটা বের করতে পারবে না, এবং সেটা কি হবে? চিকন চিকন হবে, পাতলা হবে। আর মার্কসেলেরটা কি হবে? মোটা হবে, পুরু হবে, এবং কি তার জিহ্বাটা থাকবে ভেজা। আশ্চর্য বিষয় দেখেন, এই জিহ্বা ভেজা থাকার পরেও কিন্তু রোগীর কিন্তু সাধারণত পানি পিপাসা কম লাগার কথা, কিন্তু সে প্রচুর পানি পান করবে।
এদিকে আবার দেখেন পালসেটিনা জিহ্বা শুকনা, তাহলে কি হিসেব অনুযায়ী তার পানি পিপাসা বেশি লাগার কথা, যেহেতু তার জিহ্বাটা শুকনা। কিন্তু পালসেটিনা জিহ্বা শুকনা, তারপরেও কিন্তু সে পিপাসাহীন। আবার অপরদিকে মার্কসল জিহ্বা মোটা, তার জিহ্বা থলথলে, জিহ্বা সরল, জিহ্বা থেকে লালা পড়তেছে, তারপরেও তার প্রচুর পানি পিপাসা, সে প্রচুর পরিমাণে পানি খায়। তাহলে এটি একটা কিন্তু সব থেকে বড় একটা লক্ষণ। তারপর আবার কি আছে, যেমন যে কোনো গ্ল্যান্ড, হ্যাঁ যে কোনো গ্ল্যান্ড, যেমন টনসিল, মার্কসল টনসিলের জন্য চমৎকার একটা রেমেডি। টনসিলে কোনো রোগী আসলে আমরা কিন্তু বাচ্চাদের যদি দেখি যে ফুলে গেছে, লাল হয়ে গেছে, ভিতর থেকে পুজ বের হইতেছে, জিহ্বাটা একটু মোটা থকথকে, রোগীটা ঘন ঘন পানি খেতে চাচ্ছে বা পানি পানি সে পছন্দ করে, তাহলে কিন্তু মার্কসল। এবং এটা আপনি চিন্তাও করতে পারবেন না, আমার কাছে এমনও কিছু পেশেন্ট আছে যারা বাচ্চাদের টনসিল অপারেশন করবে, ডেট ফেলে দিচ্ছে, হয়তো এমনও হতে পারে যে আগামী পরশুদিন অপারেশন, কারো কাছে হয়তো বা আমার ঠিকানাটা পেয়েছে, বা কোনো হোমিওপ্যাথি ডাক্তার ঠিকানাটা পেয়েছে, এখানে আমারটা আমি না বলি, কোনো হোমিওপ্যাথি ডাক্তার ঠিকানা পেয়েছে, দেখা গেছে রোগী কিন্তু নিয়ে আসছে ডাক্তারের কাছে যে এই অবস্থা আমরা অপারেশন করতে চাচ্ছি। সেরকম অবস্থা থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু রোগীকে আমরা রিকভার করতে পারি, কোনো প্রকার টনসিল কিন্তু লাগে না। আমি আজকে যেহেতু এটা ক্লাস না হলে আমি দেখাইতাম যে আমার এমনও কিছু কিছু রোগী আছে, আপনারা দেখে অবাক হয়ে যাবে যে দুইটা টনসিলই ফুলে একদম দুইটা জায়গাতে চাপ লেগে আছে, গলার ভিতর থেকে দেখলে চাপ লেগে আছে, মানে এক ফুটা জায়গাও আর কি ফাঁকা নাই, টনসিল গুলি এত বড় হয়েছে। এবং তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার রাতে ঘুমাতে গেলে সে হা করে ঘুমাচ্ছে, ঘন ঘন ঠান্ডা লাগছে, তার প্রচুর ঘাম হচ্ছে, সে কোনো কিছু খেতে পাচ্ছে না, এমন অবস্থা। এবং রোগী কি করলো, তার বাবা মা তাকে ঠিক করলো যে না, খুব দ্রুত এটা অপারেশন করতে হবে, কারণ কন্ডিশন খুবই খারাপ, খুবই দ্রুত অপারেশন করতে হবে, না করলে রোগীকে কোনোভাবে বাঁচানো যাবে না। বয়স কত? অনলি 5 বছর, ছোট্ট একটা বাচ্চা, সে ঠান্ডা সামলাতে পারে, সে ঘন ঘন খায়। সে আমার কাছে আসলো, যেদিন অপারেশন তার ঠিক আগের দিন রাতে সে কয়েকজনের কাছে নিউজ পেয়ে আমার কাছে আসছে, পরের দিনে তার অপারেশন। সে আসলে, আসার পর আমি দেখলাম যে ভয়ঙ্কর খারাপ অবস্থা রোগীর, ভয়ঙ্কর খারাপ অবস্থা। তো যাই হোক, আমি সবকিছু মিলায় তাকে মার্কসল 30 মেডিসিনটা আমি দিলাম, এখানে লক্ষণ আরো আছে, আমি সব লক্ষণ আমি বলতেছি না, মার্কসল 30। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে একদম মানে 15-16 দিনের মধ্যে ওটা আস্তে 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 চেপে আসলো। যাতে একবারে তো আর ফিনিশ করে দেওয়া যাবে না, হয়তো সেকেন্ড ডোজ আরো লাগবে, তাকে মায়ের জন্য ঠিক করতে হবে। তারপরে সেই রুগীকে আর অপারেশন করতে হয় না, স্টিল নাও এখনো রুগী এবং রুগীর ফ্যামিলির অনেক সদস্যই কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার পেশেন্ট। তাহলে দেখেন, একটুখানি জানার অভাবে একটা টনসিল, 5 বছরের একটা বাচ্চাকে যদি আমরা সেই টনসিলাইটিসটাকে যদি অপারেশন করে ফেলতাম, তাহলে কিন্তু তার ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যেত। কারণ টনসিল কি করে, টনসিল প্রত্যেকটা জায়গায় যে আমাদের লিম্ফোড গুলো দিয়েছে, এটা কিন্তু আল্লাহ এমনিতে দেয়নি, এটার জন্য অবশ্যই অবশ্যই কোনো কারণ আছে, আল্লাহ তাআলা হাতের একটা লোমও এমনিতে দেয়নি, এটার ভিতরে অবশ্যই কোনো কারণ আছে। টনসিল গুলো কি করে, যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে সে বাধা দেয়। যখন কোনো মানে ফরেন কোনো বডি বা ফরেন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যখন তার বডিকে আক্রমণ করে, ইন্টারনাল আক্রমণ করে ভিতর থেকে, তখন এই লিফ নোড গুলি বা গ্ল্যান্ড গুলি ফুলে ওঠে, তারা জাগান দেয় যে তোমার বডিতে কোন একটা কিছু ইনফেকশন হওয়ার চেষ্টা করছে, তুমি সেটাকে প্রিভেন্ট করো। তো এই যে টনসিলটা যদি আমরা কেটে ফেলে দিতাম, অনেকেই থাইরয়েড গ্ল্যান্ডটা কেটে ফেলে, টনসিলের গ্ল্যান্ডটা কেটে ফেলে, এটা কেটে ফেলে কিন্তু তার কিন্তু আর কোনো ধরনের কিন্তু সে মানে রোগ থেকে বাঁচতে পারতো না, খুব সহজে কিন্তু সে সব ধরনের রোগ অ্যাফেক্টেড হয়ে যেত। তাহলে এটা আমাদেরকে জানতে হবে যে কি অবস্থা। মার্কসেলের আরেকটা মেডিসিন আছে, খুব ভালো চমৎকার কাজ করে, হ্যাঁ, সেটা হচ্ছে নিউ বর্নদের যদি কখনো দেখেন যে জন্ডিস আক্রান্ত একটা বাচ্চা মায়ের পেটের থেকে জন্ডিস নিয়ে আসছে, এখন অহরহ প্রায় আমি কি বলবো 90% বাচ্চা যারা সিজারিং করে হয়, হ্যাঁ 90% বেবিদের দেখবেন তারা বলবে দুইটা রোগ সব থেকে বেশি লাগছে, এক পেটে থেকে নিউমোনিয়া নিয়ে আসছে, আর দুই পেটে থেকে জন্ডিস নিয়ে আসছে। তাদেরকে রোদ খাওয়াতে দেন, ঠিক হয়। এবং এই যে নিউ বর্ন বেবিদের যারা জন্ডিস নিয়ে আসছে, তাদের যদি আপনি এক ডোজ মার্কসল দিয়ে দিতে পারেন, চমৎকার কাজ একদম। তো মার্কসল একটা পলিক্রেস্ট রেমেডি, আমি এটা চেষ্টা করলেও আসলে একদিনে সম্ভব না, যেহেতু এটা আমার খুব বড় একটা রেমেডি, আমি খুবই চেষ্টা করতেছি একদম মানে টিপ কথাগুলি বলার জন্য যেগুলো খুব বেশি দরকার। তাহলে কি হলো, নাইট এন্ড হিট অ্যাগ্রাভেশন, এটা কিন্তু আমাদের গেল যে মার্কসলের রোগীরা অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম
কোনোটাই তারা খেতে পারে না। এবং এদের কিন্তু খুব ধরনের গ্ল্যান্ড, যে কোনো ধরনের গ্ল্যান্ড, টনসিল, থাইরয়েড, আপনার যে আমরা যেটাকে বাগি বলি আমাদের ভাষায়, যেটা বলে দুই থাইয়ের চিপায়, হ্যাঁ, যে একটা ফুলে সেটা, এবং স্তনও তো একটা গ্ল্যান্ড, কারণ স্তন মানে ব্রেস্ট ফুলে যাচ্ছে। এই যে কোনো যাবতীয় গ্ল্যান্ডের উপরে এই থাইরয়েড মাল্টিকুলাস সলভিউলাসের কিন্তু চমৎকার দখলদার। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে জ্বালাও নাই, ব্যথা একটু থাকে বা নাও থাকে, ও কিন্তু উত্তাপও থাকে না। এই জন্য মাল্টিকুলাসকে সাধারণত আমরা মানে বিশেষজ্ঞ ডাক্তাররা কিন্তু ঠান্ডা ফুরা ভাবে আখ্যা দিয়েছে। সাধারণত ফুরা হলে কি হয়, জ্বালা পোড়া থাকে, ব্যথা থাকে, লাল হয়ে থাকে। কিন্তু মার্কুলাস রোগীদের যাদের ফুরা হবে তাদের শুধু ফুরাই হবে, কিন্তু জ্বালাও থাকবে না, ব্যথাও থাকবে না, উত্তাপও থাকবে না। এই জন্য এটাকে বলা হয় ঠান্ডা ফুরা, মানে ফুরাটা ঠান্ডা, ফুরা বেরোইছে কিন্তু ঠান্ডা। শুধুমাত্র আগালে দেখবেন যে একটু একটু মানে পুজের মতো, কারণ মার্কিউলাস পুজের উপরে চমৎকার তার মানে দখল। পুজের উপরে কিন্তু তার চমৎকার দখল। যে কোনো স্কিনে যদি একটু একটু ফিস্টুলার মতো একটু হালকা পুজের মতো হয়, তাহলে মার্কসল খুব ভালো কাজ করে। তাহলে আমাদের কি দেখা যাচ্ছে যে এক্সেসিভ স্যালাইভা এবং এক্সেসিভ পাসপোরেটিং। এক্সেসিভ স্যালাইভা কি, সেটা হচ্ছে তার স্যালাইভা মানে হচ্ছে তার লালা। হ্যাঁ, যে এক্সেসিভ স্যালাইভা, তাদের পেশেন্টকে যখন আমরা সবকিছু নিব তখন পেশেন্ট বলবে যে আমার অতিরিক্ত মুখ দিয়ে লালা। হ্যাঁ, এবং এত পরিমাণে লালা পরে যে আমি রাতে ঘুমালে আমার মুখ দিয়ে লালা পড়ে। এটা হলো এক্সেসিভ স্যালাইভেশন। এখন এত কিছু থাকার পরেও যদি আমরা বুঝতে না পারি যে সে মার্কসের, তাহলে কিন্তু আসলেই আমাদের মার্কস সম্পর্কে হয়তো বা জানা হয়নি বা বোঝা হয়নি। তার স্যালাইভা কি হবে, এত পরিমাণে লালা থাকবে যে তার দুর্গন্ধ থাকবে, এবং সে রাতে যখন ঘুমাবে বলবে যে মার্কসল রুগীরা যে তার খুব লালা পড়তেছে মুখ দিয়ে। হ্যাঁ, মুখ দিয়ে লালা পড়ে, এবং অনেক সময় দেখা যায় আমরা ছোট ছোট বাচ্চা এবং বড়দেরও দেখি যে দুই গালের মাঝখানটাতে, ঠোঁটের মাঝখানটাতে আর কি হয়ে যায়, ক্ষত হয়ে যায়। দেখা যায় কি কারণে, ওই যে রাত্রে করে নুন পরে, নুন পড়তে পড়তে একসময় দেখা যায় সাইডে ক্ষত হয়ে যায়। এটা কিন্তু মার্কসলের চমৎকার একটা জায়গা। এটা আপনি মার্কসল দিয়ে রাখতে পারেন, তাহলে দেখতে পাবেন যে কত ভালো কাজ করতেছে এই মার্কসল। এবং এরকম দেখা যায় যে মানে এত পরিমাণ তার ঘাম হয়, তার বিছানা কিন্তু ভিজে যায়। এখন দেখেন, এখানে বলতে পারেন যে ম্যাডাম ক্যালকেরিয়া কার্ভেরও তো ঘাম আছে। হ্যাঁ, অবশ্যই ঘাম আছে। ক্যালকেরিয়া কার্ভের ঘামটা কি, ক্যালকেরিয়া কার্ভে শুধু মাথাটা ঘামবে, কিন্তু বডি ঘামবে না। হ্যাঁ, এবং ক্যালকেরিয়ার ঘামটা বেশিরভাগ সময় হবে রাতে ঘুমাইতে গেলে। হ্যাঁ, ঘুমাইতে গেলে তার বালিশ ভিজে যাবে। আর এরটাও রাতে ভিজবে, রাতে ঘামবে, তবে দিনেও ঘামবে। শুধু যে রাতেই ঘামবে তা না, রাতে বেশি ঘামবে, দিনে ঘামবে। আর এর হচ্ছে যে এর বিছানায় সম্পূর্ণভাবে ভিজে যাবে। ক্যালকেরিয়া কার্ভে শুধু মাথাটা ভিজবে, আর মার্কসলের পুরা বিছানাটাই ভিজে যাবে। এবং দেখবেন যে মার্কসলের রুগীরা যখন আসবে লুঙ্গি পরে বা প্যান্ট পরে, দেখবেন যে কোমর থেকে শুরু করে তাদের থাই একদম হাঁটুর ভাঁজ পর্যন্ত তাদের ভেজা। অথচ স্বাভাবিক ঘাম হলে অনেক পিঠটা ভিজে বা ঘাটটা ভিজে। মার্কসলের রুগীদের দেখা যাবে যে পুরাটাই, এবং এই ভিজার ফলে তার সব ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পাবে। সে বলবে যে আমি যখনই ঘাম হবে আমার, তখনই আমার সব ধরনের রোগ মানে বৃদ্ধি পাবে। হ্যাঁ, অর্থাৎ যত ব্যথা তত ঘাম। আমি একটু মাত্রই বললাম যে যত ব্যথা তত ঘাম, এটা কিন্তু আমরা মার্কসলের ভিতরে দেখতে পাই। আর মার্কসলের রোগীদের কিন্তু প্রচন্ড পিপাসা, পানি পিপাসা, যেখানে আসলে মানে পিপাসার কমপ্লেইনটা থাকবে না, মার্কসল যে হবে না এটা না, ম্যাক্সিমাম রোগের সাথে তার এটা একটা কোটেশন থাকবে যে তার প্রচন্ড পিপাসা। যেমন আমরা পালসিটিলাটা বলি, সব রোগের সাথে তার একটা কমপ্লেইন থাকবে যে তার পিপাসা। আর মার্কসল রোগীদের সাথেও তার তার পিপাসাটা অনেক বেশি, এবং তার জিহ্বায় থাকবে একদম পুরু। হ্যাঁ, জিহ্বাটা শুষ্ক থাকবে না, একদম মোটা থাকবে এবং পুরু থাকবে। তাহলে এটা হচ্ছে এক্সেসিভ স্যালাইভা এবং ঘাম। আমি দুটো নিয়ে আলোচনা করেছি। টাং ইন্টারপ্রিটেন্ট উইথ দিস টিথ, অর্থাৎ এখানে কি জিহ্বা পুরু এবং দাঁতের ছাপ যুক্ত। ইম্পেটেন্ট, টাং ইম্পেটেন্ট উইথ দ্য টিথ, অর্থাৎ দাঁতে ছাপযুক্ত। ছাপযুক্ত মানে একদম, আমি আসলে একটু সময় ছিল না, তা নাহলে আমি জিহ্বাটা আপনাদেরকে আমি দেখাইতাম। দুই পাশে জিহ্বার দুই পাশ দিয়ে একটা দাঁতের ছাপ করা থাকবে এবং ঢেউ খেলানো। আর জিহ্বাটা থাকবে মোটা
পুরু, অত্যন্ত সরস, সরস মানে বুঝেন তো, মোটা সরস, এবং দেখা যায় যে এরপরও তার পিপাসা থাকবে, সে প্রচুর পরিমাণে পানি খাবে এবং রুগী মানে দাঁতের জিহ্বাটা এত বেশি মোটা যে রুগী যখন কথা বলবে দেখবেন কি স্পষ্ট ভাবে সে আপনার সাথে কথা বলতে পারছে না, থেতা থেতা, আমরা যেটা বলছি থেতা করে কথা বলবে, হ্যাঁ, স্পষ্ট ভাবে কথা বলতে পারবে না, এবং জিহ্বাটা হবে কি তার খুব কাঁপবে, কাঁপবে, এবং মুখের ঘা, শিশুদের মুখের ঘা, ডিপথেরিয়ার জন্য কিন্তু মার্কসল চমৎকার একটা রেমেডি। ডিপথেরিয়াতে আমরা বুঝি যে গলার টনসিলের মধ্যে সাদা সাদা পুঁজের মতো হয়ে যায়, এটা কিন্তু ডিপথেরিয়ার জন্য কিন্তু খুব ভালো একটা রেমেডি। শুধু তাই না, এই যে দাঁত ব্যথা, হ্যাঁ, দাঁতের ব্যথা, দাঁত দিয়ে পুঁজ বের হইতেছে, ব্লাড বের হইতেছে, ব্রাশ করতে গেলে অনেকেই কমপ্লেন করে যে আমি যখন ব্রাশ করি ব্রাশের ভিতরে আমার ব্লাড চলে আসে। এইটার ক্ষেত্রেও কিন্তু এই মার্কিউরাস কিন্তু খুব চমৎকার একটা মেডিসিন। চমৎকার। আর অফেন্সিভ নিয়ে বলে অফেন্সিভ কি দুর্গন্ধ, সব জায়গায় তার প্রস্রাবের দুর্গন্ধ, তার পায়খানার দুর্গন্ধ, তার ঘামের দুর্গন্ধ, এমনকি সে যে নিঃশ্বাসটা পর্যন্ত নিচ্ছে এই দীর্ঘশ্বাসটার মধ্যে তার দুর্গন্ধ, এত পরিমাণে দুর্গন্ধ কিন্তু তার মধ্যে আছে। এবং এই যে দুর্গন্ধ, হ্যাঁ, এই দুর্গন্ধের কারণে কিন্তু সে তার মুখ থেকে বারবার থুতু বের হয়, মুখ দুর্গন্ধ, দেখবেন যে মুখ থেকে সে থুতু বারবার ফেলছে, এবং দেখা যাবে যে আমাদের সমাজেও আছে অনেক সময় আমরা যখন আশেপাশে অনেক সাথে বসে থাকি, কথা বললে দেখা যাবে যে তার মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এখন ওই রোগীকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনার কি প্রস্রাব পায়খানার দুর্গন্ধ আছে, আপনার কি ঘাম বেশি, যদি বলে যে হ্যাঁ আমার ঘাম বেশি এবং প্রস্রাব পায়খানার দুর্গন্ধ বেশি, পিপাসা বেশি, আপনি কিন্তু তাকে এক ডোজ মার্কিউরাস দিয়ে দেখতে পারেন, এই চমৎকার ম্যাজিকের মতো তার ভিতরে কাজ করতেছে। তো যে আবার শুধু এই দাঁতের ব্যথাই না, কানের যে ব্যথা, হ্যাঁ, আমরা কানের ভিতরে একটা চিরিক পাড়া ব্যথা করে, তারপরে কান অনেক সময় পেকে যাওয়ার পরে ওখান থেকে দেখবেন যে কটন বার দিয়ে যদি আমরা নিয়ে আসি দেখা যায় যে একটু গন্ধ ফুসফুস যুক্ত, এটার ক্ষেত্রে কিন্তু মার্সল চমৎকার একটা রেমেডি। মানে কোথায় নাই মার্সল, আপনি যেখানে টাচ করবেন আপনি সেখানেই পাবেন মার্সল, এমন একটা বিষয়। তো মার্সল আরেকটা কথা হচ্ছে রাইট সাইড, মানে সরি রাইট সাইড অ্যাগ্রাভেশন, হ্যাঁ, মানে হইতেছে যে দক্ষিণ ডান পাশের সাইডে সে চেপে শুইতে পারে না, তার যে কোনো কিছু তার রাইট সাইড অ্যাগ্রাভেশন, হ্যাঁ, যেমন যে লিভারের জন্য রাইট সাইড খুব ভালো একটা রেমেডি। লিভারের জন্ডিসটা কোথা থেকে হয়, লিভার যখন মানে কাজের কোনো হয় বা অতিরিক্ত জ্বর হওয়ার পরে যখন সে জ্বরটা লিভারে গিয়ে অ্যাটাক হয়, তখনই কিন্তু আমরা তাকে বলি যে তার পিত্ত জ্বর, মানে যেটাকে আমরা বলি যে কি বলে জন্ডিস, হ্যাঁ, জন্ডিস হয়েছে। তাহলে এই জন্ডিসের ক্ষেত্রে কিন্তু এই মার্সলটা খুব ভালো একটা রেমেডি। এবং দেখা যাইতেছে কি এই যে ও কিন্তু ডান পাশে শুইতে পারে না, হ্যাঁ, ডান পাশে শুইলে দক্ষিণ পাশে চাপ দিয়ে শুইলে কিন্তু রোগীর স্বপ্নরূপ লক্ষণ বৃদ্ধি পায়। এবং আরেকটা হইতেছে যে শুধু তাই না, এই যে যকৃতের ব্যথা মানে লিভারের ব্যথা, পেটের পীড়া, বুকের পীড়া, যে কোনো পীড়া, যেটা বুকের ভিতর ব্যথা করছে ডান পাশে, পেশেন্ট বাম পাশে শুইতেছে, সে বলবে যে আমার বুকের পীড়াতে আমি বাম পাশে শুইতে পারি না। এটা কিন্তু একটা মানে অন্যতম একটা লক্ষণ মার্কসলের, অন্যতম একটা লক্ষণ। এবং যে কোনো অবস্থাতেই হোক না, অত্যন্ত দুর্বল থাকুক, অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকুক বা যে কোনো যন্ত্রণায় সে ডান পাশে শুইতে পারবে না, তার মধ্যে নানা নিঃসরণ হবে, মানে সালাইভেশন হবে এবং প্রচন্ড দুর্গন্ধযুক্ত হবে। এবং মল ত্যাগের পরও আরেকটা বিষয় হচ্ছে মার্কসলের রোগীরা কিন্তু টয়লেট করার পরেও কিন্তু তার কোনো শান্তি পায় না, হ্যাঁ, তারা মনে করে যে আমাদের টয়লেট মনে আরেকটু আছে, আরেকটু নির্গত হইলে মনে হয় ভালো হতো। এবং এদের কিন্তু পুষ্ঠপথ থাকে, হ্যাঁ, সকল ধরনের পুষ্ঠপথ থাকে, পুষ্ঠপথের মাঝে কিন্তু তাদের এই লক্ষণগুলো আমরা বিদ্যমান পাই। এছাড়া আমি আরো কিছু জিনিস যদি করি, যেমন আর কি আছে, হেড, আমি যদি মাথাটার কথা একবার চিন্তা করি এই মার্সেল রোগীদের, তাহলে দেখেন তাদের কি হচ্ছে, তাদের এই যে কানের ভিতরে যেটা হেড, মাথার ভিতরে অটাইটিস মিডিয়া, যেটা আমাদের কানের যে ব্যথাটা আমি বললাম, অটাইটিস মিডিয়া মানে পটপট আওয়াজ, কানকে দুর্গন্ধ তরল পদার্থ, হ্যাঁ, এটা যদি ক্রনিক ক্ষেত্রে, ক্রনিক বা যে ক্ষেত্রেই হোক, মার্কসেল চমৎকার একটা রেমেডি। তো অফেন্সিং ব্রেথ এবং মুখের ভিতরে মার্কসেল রোগীরা আরেকটা কথা বলবে যে তাদের স্বাদ পায় না, হ্যাঁ, একটা মেটালিয়াল মানে তামা তামা স্বাদ, কথা একটা তামা তামা, সে বলবে যে মুখের ভিতরে কেমন একটা তামা তামা একটা স্বাদ সে পায় মার্কসেল রোগীরা, এটা সে বলবে যেটা তামার স্বাদ তাদের মধ্যে পায়। আবার গলার কথা চিন্তা করি, যদি কারো ফ্রেঞ্জাইটিস হয়, হ্যাঁ, আমরা তো ফ্রেঞ্জাইটিস চিনি, কণ্ঠনালীতে
প্রদাহ হয়, অন্যজনিত প্রদাহ হয়, কারণ টনসিল বাড়ে, ঘাম হয়, মুখে ঘা হয়, জিহ্বাতে ঘা হয়, মানে মোট কথা নাক কান গলা অঞ্চল জুড়ে যে কোনো ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু মাস্ক খুব ভালো একটা রেমেডি। হ্যাঁ, তারপর আপনার ধরেন গ্যাস্ট্রিক কি হলো, মাস্কের রোগীরা কিন্তু প্রচুর পরিমাণে ব্রেড এন্ড বাটার পছন্দ করে, মানে তারা মানে রুটি এবং বাটার জাতীয় খাবার খুবই ক্রেভিং তাদের। ক্রেভিং মানে কি, অনেক আগ্রহ। একটা আছে ডিজায়ার, মানে পছন্দ করা, আর ক্রেভিং হচ্ছে পছন্দের চেয়ে উপরে, মানে এত বেশি আগ্রহ যে ওরা মানে যথেষ্ট পরিমাণে পছন্দ করে, একে বলা হয় ক্রেভিং। এবং সাথে কি, সে মিষ্টি পছন্দ করে এবং কি লবণও কিন্তু পছন্দ করে। এটা হচ্ছে যদিও সেকেন্ড গ্রেড, আর ফার্স্ট গ্রেড না, একদম সুপার গ্রেড হইতেছে ব্রেড এবং বাটার। আর অ্যাভারশনটা কি, মিষ্টি। দেখেন, মিষ্টি এখানে পছন্দ করে, আবার মিষ্টি এখানে অপছন্দ করে। তাহলে মার্কসের এখানে কিন্তু দুইটা পোলার সিস্টেম, মিষ্টি পছন্দ করে আবার মিষ্টি অপছন্দ করে। আর হইতেছে কি, সল্টও পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। আর অ্যালকোহল, এই অ্যালকোহল জাতীয় কোনো খাবার কিন্তু মার্কসের রোগীরা কিন্তু পছন্দ করে না। তারপর আমরা দেখি এখানে কি, আলসারেটিভ কোলাইটিস। হ্যাঁ, আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রেও কিন্তু মার্কস ভালো কাজ করে। স্টুলের ক্ষেত্রে কিন্তু মার্কসের খুব ভালো একটা রেমেডি, কারণ দেখা যাচ্ছে যে আমাশা হচ্ছে বা টয়লেটে যে দুর্গন্ধযুক্ত, কিংবা সে বারবার টয়লেট করছে, টয়লেট করার পরে সে নিজেকে বেটার ফিল করতে পারছে না, মনে হচ্ছে যে আমার আরেকটু টয়লেট করতাম, আমি বেটার ফিল করতাম। এটা কিন্তু নাক ভূমিকা রোগীদের মধ্যে আছে। কিন্তু নাক ভূমিকা মার্কসের মধ্যে পার্থক্য কি, নাক ভূমিকা রোগীদের ঘাম কম, আর মার্কসের রোগীদের মধ্যে ঘাম বেশি। নাক ভূমিকা রোগীদের টয়লেটের দুর্গন্ধ একটু কম, আর মার্কসের রোগীদের মধ্যে টয়লেটের দুর্গন্ধ অনেক বেশি। হ্যাঁ, তো এটা হচ্ছে সেটা। আর পুজের উপরে কিন্তু, হ্যাঁ, পুজের উপরে মার্কসের কিন্তু চমৎকার দক্ষতা। যে কোনো জায়গায় অনেক সময় দেখা যায় যে ইয়াংদের মুখের ভিতরে কিন্তু ফোড়া নিয়ে আসে, আপনি দেখবেন ছোট ছোট ব্রণ নিয়ে আসে, ব্রণের মধ্যে উপরে দেখবেন ছোট্ট পুজের মতো একটু খ্রিস্টার মতো পেয়েছে, আপনি নাকি মার্কস দিয়ে দিবেন, দেখবেন কত ভালো কাজ করে এই মার্কসের রেমেডি গুলা। এবং কোন প্রদাহযুক্ত স্থান যদি, হ্যাঁ, পেকে যায়, পেকে যাওয়ার পর যদি পুঁজ হয়, তাহলে কিন্তু আমরা একবার মার্কসের কথা বলবো। এবং ফুরা, মানে পেকে একটা ফুরা রোগী আসলো, দেখা গেল যে ফুরাটা পেকে গেছে এবং সেটা পুঁজ হয়ে গেছে, বা আপনার ব্রেস্টে কোনো কারণে হয়তো একটে হতে পারে, বা কোনো কারণে ব্যথা হতে পারে, ব্যথার পর থেকে সেই জায়গাটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, পেকে গেছে। হ্যাঁ, বা বসন্তের গুটি, আমরা যে বসন্ত গোলাপে বলি পক্স বসন্ত, এগুলা গুটি পেকে গেছে, কিংবা ফুসপাসরা, যে কোনো কিছু, ফুসপাসটা পাকিয়ে যাওয়া, বাগি পাকিয়ে যাওয়া, কান পেকে যাওয়া, চোখের মানে প্রদাহ এটা পেকে যাওয়া বা ফুলে যাওয়া, যে কোনো কিছু যদি দেখেন যে পুঁজযুক্ত, তাহলে কিন্তু এটা মার্কুলাস খুব ভালো একটা কাজ করে। মার্কসল এবং সাইলেশিয়াও কিন্তু পুজোর উপরে খুব ভালো কাজ করে। হ্যাঁ, কিন্তু লক্ষণগুলো আমাদেরকে আলাদা করতে হবে, যে কোনটা মার্কসেলের লক্ষণ আর কোনটা সাইলেশিয়ার লক্ষণ, তাহলে কিন্তু আমরা কখনোই রোগীকে আলাদাভাবে দেখতে পারবো না। আবার আরেকটা বিষয় আছে যে হয়তো পুঁজ হয় নাই, হ্যাঁ, কিন্তু পুঁজ হবে, এমন একটা বিষয় দেখা যায় না যে পুরাটা পাকছে, পাকে নাই, পাকার প্রিটেক অবস্থা, হয়তো পাকবে দেখে বোঝা যাচ্ছে, এরকম পাকলে মানে হয়তো একটু বিলম্ব হচ্ছে পাকতে। এই ক্ষেত্রেও কিন্তু মানে এই মার্কসল কিন্তু ভালো কাজ করে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যাদের নিউমোনিয়া আছে, ফুসফুসের ফুসফুসে নিউমোনিয়া, বা ফুসফুসে কোনো ধরনের পুঁজ জমা হয়ে আছে, এদের ক্ষেত্রে কিন্তু পিসিওএস এর ক্ষেত্রে, হ্যাঁ, সরি সিওপিডির ক্ষেত্রে, অনেক পালমোনারি অবস্ট্রাকটিভ ডিজিজ, হ্যাঁ, এই সিওপিডির ক্ষেত্রে, তারপর ফুসফুসে পানি জমে বা ফুসফুসে একটু পুঁজ জমে, এদের ক্ষেত্রে কিন্তু মার্কসল খুব দারুণ দারুণ একটা রেমেডি। এবং কোনো জায়গায় হয়তো একটু ক্ষত লাগলো বা আঘাত লাগলো, আঘাত লাগার পর দেখা যাচ্ছে সেখান থেকে স্রাব হচ্ছে এবং দুর্গন্ধযুক্ত স্রাব, এই ধরনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেমেডি। অনেক সময় দেখা যায় যে হামের রুগী আসে আমাদের কাছে, হাম হাম হয়েছে, তারপরে বাচ্চাদের যে কি বলে মাসি পিসি, আমরা যেটাকে মাসি পিসি বলি, এটা তাকলে মাসি পিসি না, এটা হামেরই একটা অংশ, ইরাপশন। ইরাপশন যদি আমরা দেখি যে বের হয়ে আগালে একটুখানি হয়তো হলুদ হলুদ কালার হয়ে আছে, মানে পাকা পাকার মতো, পুজের মতো, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই অবস্থাতে আমরা মার্কসল দিয়ে ট্রাই করবো। তো মার্কসল হচ্ছে একদম পলিক্রেস্ট একটা রেমেডি। হ্যাঁ, তো এই হচ্ছে মার্কসল। এখন আমি কি নোট গুলি করি, মার্কসের কি নোটটা কি হচ্ছে, মার্কসের
থেকে সবকিছু হচ্ছে তার রাতে বৃদ্ধি, তার রাতে বৃদ্ধি হবে। যে কোনো কিছু, তার মন খারাপ তার রাতে বৃদ্ধি, তার শরীর ব্যথা তার রাতে বৃদ্ধি, সবকিছু রাতে বৃদ্ধি। এবং কি প্রফিউজ সোয়াট উইথাউট রিলিফ, প্রচুর ঘাম, প্রচুর ঘাম, কিন্তু সে কোনোভাবেই সেই ঘাম থেকে রিলিফ পাচ্ছে না। এই মুচ্ছে, সে বলবে যে আমি ফ্যানের নিচে বসে আছি ম্যাডাম, ফ্যানের নিচে বসে আছি তাও ঘামি, এসিতে বসে থাকি তাও ঘামি, ঘন ঘন মুখ মুছতেছি তাও ঘামি, শীতের দিন আসছে তাও ঘামি। মানে কি ঘাম, প্রচুর ঘাম থাকে এই মার্কসের রোগীদের মধ্যে। ইন্টেন্স থার্স্ট এবং থ্রট ইজ ময়েস্ট উইথ প্রফিউজ স্যালাইভেশন, মানে ওই যে থার্স্ট, তার পানি থাকবে এবং দাঁতে দাঁতের জিহ্বাতে দাঁতের ছাপ থাকবে, ভেজা থাকবে এবং অনেক পরিমাণে স্যালাইভেশন থাকবে। আর ডিসেন্ট্রি, হ্যাঁ ডিসেন্ট্রি উইথ চিনেসমাস উইথ মোর ব্লাড নট বাট স্টুল। দেখা যাচ্ছে কি যে ডিসেন্ট্রি যাদের হয়, আমার সামনে যাকে বলি খুব খিচুনি দিচ্ছে, হ্যাঁ খুব খিচুনি দিচ্ছে, চিনেসমাস মানে বারবার কুণ্ঠন দিচ্ছে, বারবার যাইতেছে, বারবার কুণ্ঠন দিচ্ছে, একটু টয়লেট হচ্ছে, কিন্তু পেটের তার কতগুলো মুচড়ানো ব্যথা, কিন্তু তার টয়লেটের সাথে কিন্তু ব্লাড নাই, শুধুমাত্র স্টুলই যাচ্ছে, স্টুল পাস হচ্ছে, তাহলে মার্কস। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখন বলতে পারেন যে ম্যাডাম তাহলে টয়লেটে ব্লাড নাই মার্কস, যদি ব্লাড যায়, হ্যাঁ যদি ব্লাড যায় তাহলে আমরা মার্কর দিব। হ্যাঁ মার্কর, কিন্তু আরেকটা মেডিসিন আছে মার্কিউরাস কোরোভিউরাস, এই মেডিসিনটার কিন্তু একটা টিপ অফ দা সিমটম হচ্ছে, একটা করিয়ে ফেললাম, সেটা হচ্ছে কারো টয়লেটে যদি রক্তযুক্ত আমাশা হয়, তার টয়লেটে ব্লাড যাচ্ছে, একটা রেমেডি একদম চমৎকার কাজ করবে, কিন্তু টয়লেট হচ্ছে ঘন ঘন বাট তার ব্লাড যাচ্ছে না, তার মিউকাস যাচ্ছে, পুরাতন আমাশা বারবার যাচ্ছে, রুগী বিরক্ত বোধ করছে, রুগী ঘেমে যাচ্ছে, রুগী বারবার বলতেছে কেন আমার এরকম হচ্ছে, তার ভিতরে ঘাম হচ্ছে, গন্ধ হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা একবার মার্কসন দিয়ে দেখতে পারি। এইবার আসেন কনফার্মেটরি সিমটম, অর্থাৎ কি কি সিমটমটা পেলে আমরা মোটামুটি কনফার্ম হতে পারি যে এটা আমার মার্কসের রোগী, অর্থাৎ এক কথায় যেটা অল্প কথাতে প্রেসক্রিপশন করা। মানে এখন বর্তমানে যদি সবাই ডিজিটাল, সবাই চায় যে অল্প কোনো কথা প্রেসক্রিপশন করি, তো এই সিমটম গুলি যদি শুধুমাত্র আপনি জানেন, তাহলে কিন্তু অল্প একটু কথাতে আপনি মার্কসটাকে চিনতে পারবেন। তাহলে কি হচ্ছে ময়েস্ট টাং, অর্থাৎ জিহ্বাটা ভেজা ভেজা। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু রুগী আসলে কিন্তু অবশ্যই অবশ্যই রুগীর জিহ্বা, নখ, হ্যাঁ এগুলো কিন্তু দেখে নেবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের কিন্তু এই যে জিহ্বা থেকে, নখ থেকে আমরা কিন্তু চমৎকার চমৎকার মেডিসিন কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। একটা নখের আঙ্গুল দেখেন, অনেকে দেখবেন নখের আঙ্গুল ফেটে গেছে, পায়ের নখের নখগুলি, আঙ্গুলের নখগুলি বা হাতের আঙ্গুল নখ ফেটে গেছে, এই ফাটা থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে সে সিকলিনাম টেন্ডেন্সি, অর্থাৎ তার ভিতরে সিকলিনাম মায়োজম কিন্তু ক্যারি করতেছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা সিকলিনাম রোগ, আবার অনেকে আছে রোগগুলা কিন্তু পাখির পাকা, মানে পাখির মতো ঢেউ খেলানো, একটু ঢেউ খেলানো রোগ, এটা দেখে আমরা বুঝতে পারি যে সে টিউবারকুলি নামের রোগ। আবার দেখেন সালফারের নখগুলা কি হবে, ভিতর দিয়ে ঢুকানো থাকবে সালফারের নখগুলি, হ্যাঁ, এবং হাতে আঙ্গুলের চতুর্পাশ দিয়ে একটু ময়লা ময়লা যুক্ত, মানে যেমনটি ধরেন যে আমরা মহিলারা যারা একটু রান্না করে কাজ করে, থালাবাটি মাঝে একটু কালো হাড়ি পাতিলে কাজ করলে চতুর্দিকে একটু কালো একটা অ্যাশ পড়ে না, এটা সাবান দিয়ে যদি সে পরিষ্কার না করতে কিন্তু দুই পাশে কিন্তু একটা ছাপ পড়ে যায়, এটা হচ্ছে সালফারের। আপনি নখগুলোতে ঢুকানো, দুই পাশে কিন্তু ছাপ পড়ে যাচ্ছে। আবার ফসফরাসেরটা কি হবে, নখগুলো হবে শাইনিং, একদম চকচক চকচক করবে নখগুলি, দেখলে বোঝা যাবে যে এটা একদম ফসফরাস নখগুলি। আর্সেনিকের নখগুলি কি হবে, একদম পরিষ্কার নখগুলি, ছোট ছোট হবে কিন্তু খুব পরিষ্কার, নিট এন্ড ক্লিন, নখ দেখলে বোঝা যাবে যে কত যত্ন সে করে নখের, এবং পাতলা পাতলা। দেখেন এই নখ দেখে কিন্তু আমরা আমরা আমাদের কিন্তু মেডিসিন অনেকটা সিলেকশন হয়। ওরকম জিহ্বা দেখেও আছে, জিহ্বাটা কি, যেমন একটা মেরে জিহ্বা আমরা জানি ভিতরে ফাটা দাগ, হ্যাঁ ফাটা কোনো দাগ থাকলে ফাটা দাগ অনেকই আছে, একটা মেয়ের ক্ষেত্রে আমরা জানি যে ভিতরে ফাটা ফাটা দাগ থাকে একটা মেয়ে। আবার অ্যান্টিম টার্ট, দেখা যাচ্ছে যে একদম দুধের মতো জিহ্বা, এই দুধের মতো যে অ্যান্টিম টার্ট, কিন্তু এটা কিন্তু একটা মানে একদম মানে কি সিমটম এই জিহ্বা। আবার জিহ্বা আমি ব্যাখ্যা করেছি, চিকন থাকবে এবং ধাক্কা খেয়ে বের হবে।
পাঁচরেলা জিব্বাটা থাকবে ই শুকনা শুকনা, এই জন্য সে তার ভিতরে পানি পিপাসা থাকবে, পিপাসাহীন থাকবে। আবার মাস্ক রেট হইতেছে দুই পাশে জিব্বার ছাপ দেওয়া। আবার যেমন বোরাক্সের জিব্বাটা কি হবে, বোরাক্সের জিব্বাটা দেখলে বোঝা যাবে যে ভিতরে একটু ক্ষত ক্ষত ভাব জিব্বার মধ্যে, মনে হচ্ছে একটু কেমন যেন কি যেন একটা ক্ষত ক্ষত, ভিতরে দুই কালার ডিসকালারেশন থাকবে। তাহলে এই যে দেখেন জিব্বা থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় কোনটা কি মেডিসিন হবে। তাহলে আমি 2 নম্বরটা টাচ করি। 2 নম্বরে কি নাইট অ্যাগ্রাভেশন। দেখেন নাইট অ্যাগ্রাভেশন তার থেকে আরো বেশি অ্যাগ্রাভেশন যখন হচ্ছে ওয়ার্মথ অফ বেড, মানে বিছানার যে একটা উষ্ণতা এটাতে তার আরো বেশি বাড়ে, তার থেকে আরো বেশি বাড়ে যখন সে ভাবে। দেখছেন 3টে কন্ডিশন কিভাবে দেওয়া, রাতে বাড়ে, রাতে তো বাড়লোই, সব রাতেই বাড়ে, আরো বেশি বাড়বে যখন সে বিছানাতে যাবে, বিছানাতে উষ্ণতা বিছানাতে সেটাতে, তারপরে আরো বাড়বে যখন তার ভিতরে ঘাম হবে। তাহলে এটা হইতেছে একটা সিকোয়েন্স মেনটেন করা। এবং কি হচ্ছে গ্রিপিং চিলনেস, হ্যাঁ, দেখা যাচ্ছে তার ভিতরে একটা শীত ভাব, কিন্তু আসলে শীতটা নাই, একটা ভাব শুধু তার মধ্যে থাকে। ফার্স্ট থট টাং ময়েস্ট, ফার্স্ট থট টাং ময়েস্ট অর্থাৎ হচ্ছে তার প্রচুর পিপাসা, কিন্তু তারপরে তো জিব্বাটা ভেজা থাকবে, জিব্বা ভেজা পিপাসা বেশি। এক কথায় সে জিব্বা ভেজা পিপাসা বেশি, জিব্বা দুই পাশে দাঁতের ছাপ দেওয়া আছে, প্রচুর ঘাম আছে, রাতে বৃদ্ধি হয়, প্রস্রাব পায়খানা দুর্গন্ধযুক্ত, হ্যাঁ, এবং পেশেন্ট দেখতে একটু ফ্ল্যাটি ফেবি। আমি এখানে তো একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে পেশেন্টের দেখতে কি হবে, অ্যাপিয়ারেন্সটা দেখতে কি হবে। আমি এটা সরি এটা বলতে ভুলে গেছিলাম। এখন যদি আমি দেখি যে মার্কসের অ্যাপিয়ারেন্স কি হবে, মানে সে দেখতে কেমন হবে, এইটা আমরা ভাবি মার্কসের অ্যাপিয়ারেন্সটা কি হবে, তার চেহারা হবে একটু মানে ফিল, মানে হচ্ছে যে ফেকাচে কালার, হ্যাঁ, ফেকাচে কালার হবে। এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে ব্লটেজ, মানে তার সারা মুখে একটু ব্লটেজ একটু ছোপ এরকম একটা দাগ থাকবে, হ্যাঁ। এবং তার মনে করুন যে ব্লটেজ থাকবে, একটু মোটা ভাব মাছ রোগীদের মধ্যে। মাছ রোগীরা কিন্তু শুকনা থাকবে না একটা মিনিটের মতো, ওরা একটু মোটা, মানে যেখানে বসবে তো বসে যাবে, এবং একটু কথা বললে বোঝা যাবে যে জিব্বাটা ভারী, একটু কথাটা বলতেছে এবং স্পষ্ট না, হ্যাঁ, স্পষ্ট কথা বলতেছে, অস্পষ্ট কথা বলতেছে। আর একটু হাবা গুবা আমরা যেটাকে বলি, হাবা গুবা প্রকৃতির। কিছু মানুষ আছে না, দেখলে বোঝা যায় যে আল্লাহ এই লোকটা এত ট্যালেন্ট, দেখে তো বোঝা যায় না, তার কথাবার্তা, তার চাল চলন, হাঁটা চলা একটু দেখলে মনে হবে একটু মধ্যে বুদ্ধি বিকলঙ্গ, মানে হালকা একটু বুদ্ধি কম, যেরকম এরকম একটু তার তার মধ্যে থাকবে। তো মার্শাল রোগীদের ভয় কি, এদের কিন্তু মনে করেন যে অসুখ দেখে ভয় হয়, তার দারিদ্রতা দেখে ভয় পায়, অন্ধকার দেখে এরা ভয় পায়, হ্যাঁ, এবং হাই প্লেস তারা কিন্তু উঠতে পারে না, উঁচু স্থানে। মার্কসের রোগীদের যদি আপনি বলেন যে উঁচু প্লেসে যাইতে, তারা উঁচু স্থানে যাইতে পারবে না, কারণ উঁচু স্থান দেখে তারা প্রচন্ড মানে ভয় পায়, হ্যাঁ, এটা হচ্ছে মার্কসের রোগীদের একটা ভয়। এবং তাদের মধ্যেও কিন্তু সুইসাইডের ডিসপোজিশন আছে, তারা কিন্তু আত্মহত্যা করতে চায়, কিন্তু ভয়ে তাদের ভিতরে সে আত্মহত্যাটা থাকে না। তাহলে দেখেন, এবং প্রফিউজ সোয়াট হুইচ অ্যাগ্রাভেশন, তাহলে এই কয়টা বিষয় সম্পর্কে যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু আমি মার্কস সম্পর্কে অনেকটাই জানতে পারবো। এবং এই রেমেডির একটা শর্ট অ্যাকশন হচ্ছে যে এটা কিন্তু মাত্র 30 থেকে 60 দিনের মতো থাকে, এই মার্কসেল রেমেডিটা, হ্যাঁ, মার্কসেল রেমেডিটা 30 থেকে 60 দিনের মতো থাকে। এবং মার্কসেলের পরে যদি হিপার সালফার আসে, তাহলে কিন্তু খুব ভালো একটা রেমেডি। মার্কসেলের পরে বেশিরভাগই সময় কিন্তু হিপার সালফার কিন্তু ব্যবহার করে থাকে। আর এটা কমপ্লিমেন্টারি হইতেছে আর্সেনিকাম অ্যালবাম, তারপরে আপনার আর্সেনিকাম অ্যালবাম, এটা কমপ্লিমেন্টারি হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। তারপর আপনার ই আর কি এখানে দেখলাম, আচ্ছা, পালসেটিলা, প্লাম্বাম মেটালিকাম, ক্যালিব্রিট, ল্যাকটামিওল, এগুলি হচ্ছে তার কমপ্লিমেন্টারি সিম্পটম। হ্যাঁ, আর এটার এনিমিক মানে শত্রু, মানে যেটাকে আমরা বলি যে অ্যান্টিডোট, যেটাকে বলে সাইলেশিয়া, মানে আপনি মার্কসল আর সাইলেশিয়াকে কখনোই একসাথে দিতে পারবে না। হ্যাঁ, মার্কসলের পূর্বে এবং পরে কোন অবস্থাতে সাইলেশিয়া ব্যবহার করা উচিত না, এটা একটু খেয়াল রাখবেন। আর সাইলেশিয়া ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে রোগীটা কোন অবস্থাতে, আমার যে অবস্থাতে আসছে সেই অবস্থাতে রোগীটার কোনো ধরনের অপারেশন আছে কিনা, সার্জারি আছে কিনা, তার কোনো ধরনের মেশ করানো আছে কিনা তার পেটে। এবং আরেকটা জিনিস জানলে আপনারা অবাক হবেন, যে যদি কোনো গর্ভবতী মহিলা আপনাদের কাছে ট্রিটমেন্ট নিতে আসে, হ্যাঁ, যে সে গর্ভবতী,
এই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু কখনোই আপনারা সাইলেশিয়া প্রয়োগ করবেন না, কখনোই না। এটা বলতে পারেন কি কারণ, এটা একটা প্যাথোলজি আছে। কারণ সাইলেশিয়াটা কি করে, সাইলেশিয়া মেডিসিনটা ফরেন বডিটাকে পাস করে দেয়। যেমন আমরা কাটা ফুটলে সাইলেশিয়া খাই, তাই না? কাটাটা কি একটা ফরেন বডি, সেটা আমার গলায় রাখছে, এই জন্য আমি সাইলেশিয়া দিচ্ছি যেন সেটা পাস হয়ে আসে। এরকম গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যদি আপনারা কখনো সাইলেশিয়া ব্যবহার করেন, দেখবেন সে তার অবশ্যই, কারণ সে তো ভিতরে বাচ্চাটাকে রাখতে দিবে না, সেটা একটা ফরেন বডি, সে কিন্তু অ্যাভয়েড করে ফেলবে। এবং এটা এমন সব থেকে বিষয়, আপনি যদি 7 মাসও দেন বাচ্চা নষ্ট হয়ে যাবে, কোনোভাবে সেখানে সে বাচ্চাটাকে টিকাইতে পারবেন না। কাজে এই সাইলেশিয়া মেডিসিনটা ব্যবহার করার আগে আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক হবেন। যেমন কারো হার্নিয়া, মেশ করানো আছে পেটে, তো ওয়ার্ড থাকতেই পারে। এখন আপনি তার পূর্ণাঙ্গ টেস্টিং নিলেন না, আপনি তাকে জানলেন না যে তার অপারেশন আছে কিনা। জয়ন্ত, জয়ন্ত দা, আপনি একটু ইয়া করেন, ভিডিওটা অফ করেন। দাদা